আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, এটা একটা তথ্য। একটা মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, এটা একটা তথ্য। এরপর একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো, এটা আবার আরেক তথ্য, কিন্তু ভিন্ন তথ্য। নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। এই তথ্যের আলোকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। নিরপেক্ষ ছক্কাটি একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, নিরপেক্ষ ছক্কাটা কয়বার নিক্ষেপ করছি? একবার। তো এই যে ছক্কাটা একবার নিক্ষেপ করলাম, তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। প্রশ্নে বলা হয়েছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা বের করো। অর্থাৎ যেই ছক্কাটা আমরা নিক্ষেপ করলাম, সেই ছক্কাটা নিক্ষেপ করার ফলে যেই সংখ্যাটা আসলো সেটা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। জোড় সংখ্যা আসলেও হবে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসলেও হবে। এই দুইটার যে কোনো একটা হইলেই হবে। জোড় সংখ্যা হইলেও হবে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হইলেও হবে। অর্থাৎ জোড় সংখ্যাই আসতে হবে এমন কোনো কথা নাই। জোড় সংখ্যা না এসে যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা চলে আসে, মানে 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা যদি চলে আসে, তাহলেও কিন্তু হবে। আমরা ওই সংখ্যাটাকে হিসাবের মধ্যে নিতে পারবো। তাহলে নিরপেক্ষ ছক্কাটি একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে চলেন, তাহলে এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত মানলেই আমরা সংখ্যাকে হিসাবের মধ্যে নিয়ে নিব। দুইটা শর্তই মানতে হবে এমন কোনো কথা নেই। জোড় সংখ্যা হইলেও নিব, অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হইলেও আমরা তাকে হিসাবের মধ্যে নিয়ে নিব। তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। একটি ছক্কা একবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল 1 থেকে 6-এর মধ্যে যে কোনোটা আসতে পারে। তার মানে মোট নমুনা বিন্দু 6টি। জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার ঘটনা। দেখেন 1 থেকে 6-এর মধ্যে জোড় সংখ্যা কোনটা কোনটা? 2, 4, 6। তাহলে 2, 4, 6 এরা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এদের মধ্যে একটা উঠলে আমি খুশি। অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠলো, আমি তাকে নিব। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা? 3। আর 3 দিয়ে ভাগ যায় কোনটা? 6। তো 6 তো ইতিমধ্যে হিসাবে ঢুকে গেছে, কারণ 6 একে তো জোড় সংখ্যা, আবার 3 দিয়েও ভাগ যায়, তাহলে এ তো 2 শর্তই মানে। ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এইগুলো আমরা পেলাম। এদের এই সংখ্যাগুলো কোনো না কোনো একটা শর্ত মেনেছে, হয় জোড় সংখ্যা হয়েছে আর নয়তো 3 দ্বারা বিভাজ্য হয়েছে। যেমন এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা জোড়, এটা জোড়, এটাও জোড়। তাহলে এই সংখ্যাগুলো ওই দুইটা শর্তের একটা না একটা শর্ত মেনেছে। তাহলে আমরা বলবো এরা হচ্ছে অনুকূল নমুনা বিন্দু। শর্ত যারা মানে তারা কি? অনুকূল নমুনা বিন্দু। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার ঘটনা 2, 3, 4, 6। তাহলে মোট অনুকূল ফলাফল 4টি। তাহলে আমরা এখন সম্ভাবনা বের করব। সম্ভাবনা বের করতে গিয়ে আমরা কি লিখি? নিচে লিখি সমগ্র ফলাফল আর উপরে লিখি অনুকূল ফলাফল। তাহলে সমগ্র ফলাফল 6টা আর অনুকূল ফলাফল 4টা। তাহলে 4/6। 4/6। এখন আমরা কাটাকাটি করি, তাহলে হয় 2/3। 2/3। তাহলে আমরা দেখলাম যে একটা ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করি, তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা 2/3। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলছে ছক্কা নিক্ষেপে
প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে একটা তথ্য দেওয়া ছিল, একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। একটি নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো। ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই কথাটার মানে কি? প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম, আমি একটা সংখ্যা পাবো। দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম, আবার একটা সংখ্যা পাবো না? তাহলে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। এই যে 2টা সংখ্যা, এদের গুণফল জোড় হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। গুণফলটা যেন জোড় হয়। যেমন দেখেন 3 5 15। আচ্ছা, ওই যে গুণফল 15 আসলো, 15 এটা কি জোড়? না, এটা বিজোড়, তাহলে ওইটা হবে না। আবার 3 4 12। আচ্ছা, এই যে গুণফল 3 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, 2টা সংখ্যা গুণ করলে গুণফল কত আসে? 12। তাহলে এই যে গুণফল 12 আসলো, এই 12 কি জোড় সংখ্যা না? জোড় সংখ্যা। তো তারা আমাদেরকে এটাই বলছে যে ওই যে 2টা ছক্কা নিক্ষেপ করা হলো, এই যে একটি নিরপেক্ষ ছক্কা 2 বার, একটা নিরপেক্ষ ছক্কা 2 বার নিক্ষেপ করা হলো, এতে করে আমরা যেই নমুনা বিন্দুগুলো পাবো, সেই নমুনা বিন্দুগুলোতে থাকা সংখ্যাগুলোর গুণফল জোড় হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখেন, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, দুটি ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সম্ভাব্য ফলাফলের নমুনা ক্ষেত্র S ইকুয়াল টু, প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম 1, প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম 2। আমি যদি এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি প্রথমবার ছক্কা নিক্ষেপ করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলো পেলেন। আচ্ছা, প্রথমবারের যে 1 পেলেন, এবার দ্বিতীয়বার যখন আপনি মুদ্রাটা নিক্ষেপ করতে যাবেন, এই 1 এর সাথে হয় 1 উঠবে, অথবা 2 উঠবে, অথবা 3, অথবা 4, অথবা 5, অথবা 6। আপনি প্রথমবার যখন ছক্কা নিক্ষেপ করছিলেন 2 উঠছিল, এখন হয়তো বা 1 উঠবে, অথবা 2, অথবা 3, অথবা 4, অথবা 5, অথবা 6। এখানে জায়গা হবে না, আমি জিনিসটা একটু চাপাচাপি করে লিখছি। আমার মূল জিনিস হচ্ছে বোঝানো যে দেখেন, প্রথমবার যখন ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম 1, তাহলে 1, 1। প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম 2, তাহলে 1, 2। প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 1, দ্বিতীয়বার ছক্কা নিক্ষেপ করলাম 3, তাহলে 1, 3। প্রথমবার ছক্কা নিক্ষেপ করলাম 6, দ্বিতীয়বার 1, 6, দ্বিতীয়বার 2। এইভাবে করে আপনার সামনে নমুনা বিন্দুগুলো আসতে থাকবে। তাহলে এই যে নমুনা বিন্দুগুলো আমরা এখানে আমাদের দেখতেছি, হ্যাঁ, সবগুলো নমুনা বিন্দু সিরিয়াল বাই সিরিয়াল লিখলাম, সবগুলো আর বললাম না, শুধু সময় নষ্ট হবে। আপনারা ইতিমধ্যে মূল বিষয়টা বুঝে গেছেন। এটা প্রথমবারের ছক্কা নিক্ষেপের ফলাফল, এটা দ্বিতীয়বারের ছক্কা নিক্ষেপের ফলাফল, এটা প্রথমবারের, এটা দ্বিতীয়বারের, এটা প্রথমবারের, এটা দ্বিতীয়বারের, এটা প্রথমবারের, এটা দ্বিতীয়বারের। এখন আসেন এদের গুণফল জোড় হয় কিনা আমরা একটু সেটা দেখি। দেখেন, 1 আর 1 যদি গুণ করি দিলে 1 হয়, সেটা বিজোড়। 1 আর 2 যদি গুণ করি দিলে 2 হয়, এটা জোড়। 1 আর 3 যদি গুণ করি তাহলে 3 হয়, এটা বিজোড়। 1 আর 4 যদি গুণ করে দিলে 4, এটা জোড়। আবার আমরা যদি 4 আর 4 গুণ করি তাহলে হয় 16, এটাও জোড়। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যেই 2টা সংখ্যা দুইটাই যদি জোড় হয়, এই যে দুইটাই যদি জোড় হয়, তাহলে গুণফল জোড় হবে। অনুগ্রহ করে কথাটা সবাই ভালো করে খেয়াল করি। 2টা সংখ্যার দুইটাই যদি জোড় হয়, তাহলে গুণফল জোড় হবে। 2টা সংখ্যার একটা জোড় একটা বিজোড়, 2টা সংখ্যার একটা জোড় একটা বিজোড়, তাহলেও গুণফল জোড় হবে। এই যে এখান থেকে নেই, একটা জোড় একটা বিজোড়, গুণ দিলে কত হয়? 4। 4 কি জোড় না? হ্যাঁ, তাহলে গুণফল জোড়। তাহলে একটা সংখ্যা জোড় একটা সংখ্যা বিজোড়, তাহলে গুণফল জোড় আসবে। আর যদি দুইটাই বিজোড় হয়, তাহলে গুণফল বিজোড় হবে। তাহলে আমরা সহজ কথায় একটা জিনিসকে বাদ দিয়ে দিব, কি? 2টা সংখ্যাই বিজোড় এখানে যেখানে দেখব।
এখানের নমুনা বিন্দুগুলোর মধ্যে যেখানে যেখানে দুইটাই বিজোড় দেখব তাকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব, মানে তাকে আমরা হিসাবে ধরবো না, সে শর্ত মানে নাই। কারণ দুইটাই যদি বিজোড় হয় তাহলে গুণফলটা বিজোড় হবে, কিন্তু প্রশ্নে বলছে গুণফল জোড় হইতে হবে। তাহলে দুইটাই যদি বিজোড় পাই আমরা তাকে হিসাবে ধরবো না। যদি দুইটাই জোড় পাই আমরা তাকে হিসাবে নিব। যদি দুইটার একটা জোড় একটা বিজোড় তাহলেও আমরা তাকে হিসাবে নিব। আর দুইটাই বিজোড় তাহলে তাকে হিসাব থেকে বাদ দিয়ে দিব। সহজ জিনিস, একেবারে সহজ। তাহলে এখন দেখেন, এই যে দেখেন দুইটাই বিজোড়, তাহলে বাদ। হ্যালো, এই যে দুইটাই বিজোড়, বাদ। দুইটাই বিজোড়, বাদ। তারপরে 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 দুইটাই বিজোড় কোথায় কোথায়, দুইটাই বিজোড় কোথায়, দুইটাই বিজোড়, এই যে দুইটা বিজোড়, দুইটা বিজোড়, দুইটা বিজোড়। তারপরে দুইটা বিজোড় কোথায়, দুইটা বিজোড় কোথায়, এই যে পেয়ে গেছি, দুইটাই বিজোড়, দুইটাই বিজোড়, দুইটাই বিজোড়। তারপরে দুইটাই বিজোড় আর নাই। আচ্ছা, তাহলে আমরা দুইটাই বিজোড় এমন নমুনা বিন্দু কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9। আমরা 9টা নমুনা বিন্দু পেয়েছি যেখানে দুইটা সংখ্যাই বিজোড় ছিল। সুতরাং তাদেরকে গুণ করলে গুণফল জোড় আসবে না, বিজোড় আসবে। তো তাদেরকে আমরা হিসাবে নিতে পারি না। তো মোট নমুনা বিন্দু কয়টা? 36টা। যেহেতু ছক্কা নিক্ষেপ করছি দুইবার, তাহলে মোট নমুনা বিন্দু 36টা। 1 2 3 4 5 সব গণেন, এখানে কিন্তু কেউ বাদ যাবে না, এখানে কিন্তু কেউ বাদ যাবে না। মোট, আমরা কি বলছি? মোট, মানে সবাই, শর্ত মানুক না মানুক সবাই। যেহেতু ছক্কাটা দুইবার নিক্ষেপ করা হয়েছে, মোট নমুনা বিন্দু 36টি। মোট নমুনা বিন্দু কয়টি? 36টি। তাহলে মোট নমুনা বিন্দু 36টি, আর শর্ত মেনেছে, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল জোড় হবে এমন শর্ত মেনেছে 27টি। বলবেন কেন? কারণ 36টার মধ্যে 9টা নমুনা বিন্দু শর্ত মানে নাই। এইমাত্র না দেখাইলাম, এই 9টা নমুনা বিন্দু শর্ত মানে নাই। তাহলে 36টার মধ্যে যদি 9টা নমুনা বিন্দু শর্ত না মানে, তাহলে শর্ত মানছে কয়টা? 27টা নমুনা বিন্দু। কয়টা নমুনা বিন্দু? 27টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। তাহলে অনুকূল নমুনা বিন্দু 27টি। তাহলে আমরা এখানে দেখেন লিখে দিলাম, প্রাপ্ত সংখ্যা দুটির, এই যে প্রত্যেকটার মধ্যে যে দুইটা করে সংখ্যা আছে, প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল জোড় হবে যদি সংখ্যা দ্বয়, মানে দুইটা সংখ্যাই জোড় ও জোড়, মানে প্রথমটাও জোড় দ্বিতীয়টাও জোড় এমনটা হয়, এবং জোড় ও বিজোড়, অর্থাৎ দুইটার মধ্যে একটা জোড় একটা বিজোড়, দুইটার মধ্যে একটা জোড় একটা বিজোড় এমনটা যদি হয় তাহলে গুণফল জোড় হবে। আমরা এই তথ্যটা এখানের মধ্যে লিখে দিলাম। তাহলে আমরা এই যে এখানে অনুকূল নমুনা বিন্দু লেখা হয়েছে, ওই যে 9টা নমুনা বিন্দু যারা শর্ত মানে নাই, যারা শর্ত মানে নাই তাদেরকে বাদে বাকিগুলোকে লিখছি। এরা শর্ত মানছে। এই দেখেন, এটা বিজোড় এটা জোড়, গুণ করলে গুণফল জোড়, এটা বিজোড় এটা জোড়, গুণ করলে গুণফল জোড়, এটা জোড় এটাও জোড়, গুণ করলে গুণফল জোড়। তাহলে এখানে 27টা নমুনা বিন্দু আছে যারা কিনা শর্ত মেনেছে। তাহলে অনুকূল নমুনা বিন্দু 27টি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের গুণফল জোড় হওয়ার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে 36টা নমুনা বিন্দু মোট, তাহলে সেটা নিচে, আর অনুকূল নমুনা বিন্দু 27টা সেটা উপরে। 27/36 কাটাকাটি করব, 9 27-এর মধ্যে 3 বার যায়, 9 36-এর মধ্যে 4 বার যায়, তাহলে 3/4, 3/4। তাহলে আমরা বলতে পারি একটি ছক্কা যে দুইবার নিক্ষেপ করা হয়েছে, এর ফলে আমরা যেই নমুনা বিন্দুগুলো পাবো সেখানে সংখ্যাদ্বয়ের গুণফল জোড় হওয়ার সম্ভাবনা 3/4। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক হতে, এক মানে এই যে এক, এই যে এক হতে প্রবাবিলিটি ট্রি তৈরি করে বড় জোর 3টি আসার সম্ভাবনা বের করো। এখানে 3টি বলতে 3টা টিকে বোঝানো হচ্ছে, বড় জোর 3টা টি, অর্থাৎ সর্বোচ্চ 3টা টি পাওয়ার বা আসার সম্ভাবনা বের করতে বলা হয়েছে। তো আমাদের 1 নংয়ে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে। একটি নিরপেক্ষ মুদ্রা কয়বার নিক্ষেপ করা হয়েছে? 4 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা এখন প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করব। এই প্রবাবিলিটি একটু বড় হবে, কিছু করার নাই, প্রশ্নে বলে দিছে, সুতরাং এখানে তো আমরা আর কিছু করতে পারি। একটি নিরপেক্ষ মুদ্রাকে 4 বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে প্রথমবার যখন আপনি মুদ্রাটিকে নিক্ষেপ করবেন, আমি একদম ছোট করে দেখাই, একদম ছোট করে দেখাই। প্রথমবার যখন আপনি মুদ্রাটিকে নিক্ষেপ করবেন
তখন হেড টেল। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করবেন হেড টেল হেড টেল। তৃতীয়বার যখন নিক্ষেপ করবেন হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। চতুর্থবার যখন নিক্ষেপ করবেন এই প্রত্যেকটার সাথে আর কি যুক্ত হবে হেড টেল হেড টেল হেড টেল হেড টেল, এইভাবে করে যুক্ত হবে। তো একটু বড় হবে, একটু সময় লাগবে। আচ্ছা, তো আমরা এখন নমুনা বিন্দুগুলোকে লিখে ফেলবো। আচ্ছা, নমুনা বিন্দুগুলোকে কিভাবে করে লিখবো দেখেন। হেড 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 হেড, তাহলে 4টা হেড, হেড 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 টেল, হেড 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 টেল, হেড হেড টেল হেড, হেড হেড টেল হেড, হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল। তো এইভাবে করে আমরা পুরো নমুনা বিন্দুটা লিখে ফেলবো। এই নমুনা বিন্দুটা লিখতে গিয়েও আপনাদের একটু সময় ব্যয় করতে হবে। এখানে এই নমুনা বিন্দুগুলো লিখতে গিয়ে সময়টা ব্যয় করতে হবে, কারণ 4টা জায়গাতে আপনাকে যাইতে হবে। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, 4টা জায়গাতে আপনাকে যাইতে হবে। সুতরাং এখানে সময় ব্যয় করতে হবে এবং খুব সতর্কতার সাথে করতে হবে। সবাই একটু খেয়াল করেন, খুব সতর্কতার সাথে অঙ্কটা কইরেন, নইলে কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। খুব সাবধান। আচ্ছা, তো আমরা নমুনা বিন্দুগুলো সব লিখে ফেললাম। সবগুলোকে যখন কমা কমা চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, পুরাটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। এই পুরাটা নমুনা ক্ষেত্র, এই প্রত্যেকটা হচ্ছে নমুনা বিন্দু। ওকে, তাহলে মোট নমুনা বিন্দু 16টা। এখানে মোট নমুনা বিন্দু কয়টা? 16টা। 1 2 3 4 এভাবে করে এখানে 16টা নমুনা বিন্দু আছে। এখন আমাকে বলা হয়েছে বড় জোর 3টি, মানে সর্বোচ্চ 3টা টি পাওয়ার সম্ভাবনা বের করো। এই জায়গাটার মধ্যে কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে বড় জোর শব্দ যখন বলে, বড় জোর শব্দটা যখন বলে, ওইটা আমাদের জন্য একটা লিমিট, ওইটা আমাদের জন্য একটা লিমিট, আমাদের একটা সীমানা। বড় জোর কথাটা যখন বলে, সেখান থেকে আরম্ভ করে আমি নিচের দিকে নামতে পারবো, অর্থাৎ কমের দিকে যেতে পারবো। বড় জোরের এখানে যা বলবে বুঝতে হবে এটাই বেশি। বড় জোরের এখানে যা দেওয়া থাকবে বুঝতে হবে এটাই বেশি দেওয়া আছে। এখান থেকে আমি এখন কমের দিকে যেতে পারবো। আমাকে বলা হয়েছে বড় জোর 3টা টি, তাহলে 3টা টি এটাই বেশি, এর বেশিতে আর যাওয়া সম্ভব না, এটা ক্রস করা সম্ভব না। 4টা টিতে আমি যেতে পারবো না, আমি সর্বোচ্চ 3টা টিতে থাকতে পারবো। 3টা টি, তার চেয়ে একটা টি কমান 2টা টি, আরও একটা টি কমান 1টা টি, আরও একটা টি কমান 0টা টি, মানে কোনো টি নাই, 0টা টি, তাও হিসাবে নেওয়া যাবে। সর্বোচ্চ 3টা টি, সেখান থেকে কমের দিকে যেতে 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 কোনো টি নাই, তাও হিসাবে তাকে অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু 3টা টি তাকে ক্রস করে 4টা টিতে যাওয়া যাবে না। আর যদি প্রশ্নের মধ্যে কমপক্ষে শব্দটা থাকে, তাহলে এই কমপক্ষে শব্দটা যেখানে থাকবে ওখান থেকে আরম্ভ করে বেশির দিকে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? বেশির দিকে যাওয়া যাবে। কমপক্ষে শব্দটা থেকে আরম্ভ করে বেশির দিকে যাওয়া যাবে। আপনাকে বলা হলো কমপক্ষে একটা টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে একটা টি থেকে আরম্ভ, আপনি এবার একটা টি এর কম কিন্তু নিতে পারবেন না, কারণ এখানে বলাই হয়েছে কমপক্ষে একটা টি, তার মানে এটাই কম। একটা টি না, এটাই কম, এর কমে আপনি যাইতে পারবেন না। এবার আপনি উপরের দিকে উঠতে পারবেন। একটা টি, 2টা টি, 3টা টি, 4টা টি আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কমপক্ষে একটা টি, তাহলে একটা টি থেকে আরম্ভ করে উপরের দিকে উঠা যাবে। তাহলে কমপক্ষে থাকলে ওখান থেকে আরম্ভ করে বেশির দিকে যাওয়া যায়, আর বড় জোর থাকলে সেখান থেকে কমের দিকে যাওয়া যায়। তো সেই হিসেবে আমাদের যে অঙ্কটা আমাদের এখানের মধ্যে বলছে যে বড় জোর 3টি, তার মানে সর্বোচ্চ 3টা টি, এর বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। তাহলে 4টা টি নেওয়া যাবে না। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে আমরা দেখতেছি এই যে এই জায়গার মধ্যে 4টা টি আছে, তাহলে 4টা টি বাদ, এটাকে আমরা নিতে পারবো না, এটা শর্ত মানে নাই, এটা শর্ত মানে নাই। বাকি সবাই শর্ত মানছে, দেখেন এখানে আমাদের কোনো টি নাই, তাহলে এটা শর্ত মানছে। এখানে একটা টি শর্ত মানছে, এখানে একটা টি, এখানে 2টা টি, এখানে দেখেন এই যে দেখেন একটা, এখানে একটা, এখানে 2টা, তারপরে এখানে 3টা, এরা সবাই শর্ত মানছে। কিন্তু এখানে যে 4টা টি এটা শর্ত মানে নাই, তাহলে এটা হিসাবে বাদ, তাকে আমরা হিসাবে নিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো যে 4টা টি আসার ফলাফল হচ্ছে একটা। এই যে 4টা টি এমন নমুনা বিন্দু কয়টা? 4টা টি এমন নমুনা বিন্দু হচ্ছে একটা, তাহলে এটাকে হিসাবে নেওয়া যাবে না। মোট নমুনা বিন্দু 16টা, সেখান থেকে 4টা টি এমন নমুনা বিন্দু একটা, এটা বাদ। মোট নমুনা বিন্দু 16টা, সেখান থেকে 4টা টি এমন নমুনা বিন্দু একটা, এটা বাদ।
তাহলে বড় জোর 3টা টি আসার ফলাফল হচ্ছে 15টা। এই যে বাকি যে 15টা, এরা কিন্তু সবাই শর্ত মেনেছে, এরা সবাই শর্ত মেনেছে। তাহলে বড় জোর 3টি আসার ফলাফল 15টি। তাহলে আমরা বলবো বড় জোর 3টি আসার সম্ভাবনা কত? নিচে বসবে সমগ্র ফলাফল, শর্ত মানুক না মানুক সবাই বসবে নিচে, আর উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল মানে শর্ত মেনেছে 15টা, তাহলে উপরে 15 নিচে 16। আমরা বলতে পারি বড় জোর 3টি আসার সম্ভাবনা 15/16। এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে, স্ক্যান করার সাথে সাথে ওই প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।